আমাদের ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিও প্রস্তুত। আমরা আগামী কালকের ভিতরেই ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আমরা ঘোষণা করতে যাচ্ছি। নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রকাশিত যে কমিটি, তাদেরকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং দীর্ঘদিন তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি, এখন তারা প্রকাশ্যে এসছেন। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, জেলা উপজেলায় ছাত্র শিবিরকে প্রকাশ্যে রাজনীতিতে আসা উচিত। কারণ রাজনৈতিক ছাত্র সংগঠন এটি একটি পাবলিক বিষয়, এটি কোনো প্রাইভেট বা কনফিডেন্সিয়াল বিষয় না, বা এটি কোনো সিক্রেট এজেন্টও না, এজেন্সিও না। সুতরাং তারা প্রকাশ্যে কার্যক্রম চালাবেন। জনগণের কাছে, ছাত্রদের কাছে তাদের প্রকাশ্য জবাবদিহিতা থাকবে। প্রকাশ্য কার্যক্রমের ভিতর দিয়ে মানুষের মাঝে তারা তাদেরকে গ্রহণযোগ্য করে তুলবে এবং অপরাপর ছাত্র সংগঠনের সাথে তাদের ইতিবাচক কাজের ভিতর দিয়ে, সৃজনশীল কাজের ভিতর দিয়ে, মেধাভিত্তিক কাজের ভিতর দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে প্রতিযোগিতা হবে। সেই মাঠে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমাদের ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিও প্রস্তুত। আমরা আগামী কালকের ভিতরেই ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আমরা ঘোষণা করতে যাচ্ছি। বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, রাজনীতি, সকল কিছুর চর্চার একটা আঁতুড়ঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতন্ত্র চর্চার আঁতুড়ঘর। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে এও বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যা চিন্তা করে, বাংলাদেশে আগামী এক সপ্তাহ পরে সেটা চিন্তা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যেই জিনিসটি সংগঠিত হয়, বাংলাদেশে এক সপ্তাহ পরে সেটি সংগঠিত হয়। সেই জায়গা থেকে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রগতিশীল চিন্তাধারার, ছাত্র কল্যাণমূলক, ছাত্র অধিকারমূলক চিন্তাধারার এবং স্বচ্ছ মানসিকতার, মানবিক চিন্তাধারার যে শিক্ষার্থীরা রয়েছে, সেই শিক্ষার্থীদের সমন্বয়েই আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি করতে যাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকটটি দেখে এসেছি, সেই সময় দেখেছি যে সরকার দলীয়, আওয়ামী লীগের, ছাত্রলীগের মিটিং মিছিল দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা করতে হয়েছে। এইখানে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিল আবিদ আল হাসান, সেক্রেটারি ছিল প্রিন্স। তারা এইখানে এসে বসে থাকতেন টিএসসির এই কোনায়, এবং পালের ঘোড়ার মতো, ভেড়ার মতো আইসা এদেরকে তাদেরকে বসে থাকতে হতো। তারা বসে থাকতো আর ঢাকা বিভিন্ন হলে ছাত্রদের পাশে এসে দাঁড়ায় থাকতে হতো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে যাওয়ার সময় সালাম আলাইকুম ভাই বলে হলের পরিচয় দিয়ে যাইতে হতো। মানে যেটার আসলে কোনো ক্রিয়েটিভ আউটপুট নাই, যেটার আসলে কোনো ভ্যালু নাই। বিভিন্ন হল থেকে যারা মিটিং মিছিলে যাইতো না, তাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে, বিশেষ করে এই যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে তাদেরকে মারতো এবং হল থেকে বের করে দিত, পুলিশে তুলে দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রী বন্ধুরা চান্স পান, তারা প্রত্যেকেই কিন্তু মেধার স্বাক্ষর রেখে চান্স পায়। সেইখানে কিন্তু কোনো বড় ভাই, মামা, খালুর কিন্তু সুপারিশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে চান্স পাওয়ানো হয় না। তাই আমরা যেটা বলতে চাই যে যেই সংগ্রামটা আমাদের এই দীর্ঘ 5-6 বছরের সংগ্রাম, দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তির বাইরে একটি ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, এবং পেশি শক্তি ও কালো টাকার রাজনীতির বাইরে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে একটি মেধাভিত্তিক, সৃজনশীল, গণতান্ত্রিক প্রতিযোগিতার রাজনীতি প্রতিষ্ঠা করা, একটি সত্যিকার অর্থেই পলিটিক্স তৈরি করা, সেই জায়গাটার জন্য আমরা যে কাজ করছি, আমাদের কাজ আরও সমৃদ্ধ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান, যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের নেতৃত্ব, নির্বাচন, সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন বিষয়গুলো ছাত্র সংগঠনের ভিতরেই থাকতে হবে। তা না হলে হবে কি, যে যেরকম সাদ্দাম ইনানকে অর্ডার দিয়েছে শিক্ষার্থীদের উপর হামলা করে, না হলে পরের দিন তার পথ থাকবে না। এখনও যেই ছাত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণ হচ্ছে মূল দলের কাছে, তারা যদি অর্ডার দেয় যে তোমরা ছাত্রদেরকে মারো, না মারলে কিন্তু তাদের পথ থাকবে না। সুতরাং এটি আগে ছাত্র সংগঠনের ভিতরে এই সংস্কারগুলো নিয়ে আসতে হবে। আর একটা কথা, এটা চরম বাস্তবতা, শিক্ষার্থীরা এখন কিন্তু পরিশীলিত, পরিশুদ্ধ এবং সংস্কার সাধিত হওয়া একটা ছাত্র রাজনীতি চায়। যেই ছাত্র সংগঠন শিক্ষার্থীদের চাহিদার সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারবে না, পেশি শক্তি, কালো টাকার রাজনীতির সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলবে, হামলা মামলা, জোর জবরদস্তি, দখল বেদখল, তারা কিন্তু শিক্ষার্থীদের মন থেকে ছিটকে পড়বে। আর যারা শিক্ষার্থীদের এই ডিমান্ডের সাথে নিজেদেরকে খাপ খাওয়িয়ে অ্যাডভান্স হয়ে শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে চলবে, শিক্ষার্থীদের বেস্ট চয়েস হিসেবেই তারা থাকবে। সদ্য যে ডাকসু হয়ে গেছে, আপনারা জানেন যে সেই ডাকসুতে ছাত্র অধিকার পরিষদকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি ম্যান্ডেট দিয়েছে। এবং আমরা শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট কিন্তু নষ্ট করি নাই, নিজেদের স্বার্থে ব্যবহার করে নিই। আমাদের অনেক অপশন ছিল। ডাকসু থাকাকালীন আমরা চাইলে ছাত্রলীগের সাথে আমরা চলে যেতে পারতাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলি যে ডাকসু নির্বাচনের আগে, সেই সময় আমাদের ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা করার আগে ওবায়দুল কাদেরের পিএসএস ছিলেন জহুরুল হক হলের, তখন সেখানে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন, এবং
আমাদের পক্ষ থেকে নুরুল হক নূর ভাইকে ডেকে নেওয়া হয় এবং তাকে অফার দেওয়া হয় যে নূর তুমি ছাত্রলীগের সাথে থাকো, তুমি জিএস কনফার্ম। হ্যাঁ, আমরা কিন্তু তখন মিটিং করলাম যে এই অফার দেওয়া হয়েছে। আমরা বলেছি যে নো নো, এটা কখনো নয়। আমাদের যদি কোনো পদও না দেওয়া হয় ডাকসুতে, আমরা পদও না পাই, তারপরেও আমরা কোনো আপোষ করব না, আঘাত করব না। শিক্ষার্থীরা আমাদেরকে যে ভালোবাসা দিতে চায়, যে ম্যান্ডেট দিতে চায়, আমরা শিক্ষার্থীদের প্রয়োজনে রক্ত ঝরাবো, আমরা শিক্ষার্থীদের জন্য ফাইট করব, আমাদের পদ দেখ বা না দেখ। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের আমাদের প্রতি যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে কিন্তু আমরা বজায় রেখেছি। ছাত্র অধিকার পরিষদ থেকে আমি এই রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে বৃহত্তর ছাত্র ঐক্যের আহ্বান জানিয়েছিলাম, সেই ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এবং এই শিক্ষার্থীদের যে সংকট, আবাসন সংকট, শিক্ষার সংকট, এই সকল আপনার হচ্ছে গেস্ট রুম, গণরুমের নির্যাতন, এই সকল কিছুকে চিরতরে উৎখাত করার যে সংগ্রাম, সেই সংগ্রামের জায়গা থেকে সেই আহ্বান জানানোর পরে 3 দিনের মাথায় আমাকে ডাকসু সাবেক নুরুল হক নূরের বাসা থেকে মধ্যরাতে কিন্তু তুলে নিয়ে যায়। এবং তুলে নিয়ে যাওয়ার পরে তারা আমাকে অমানসিক নির্যাতন করে রিমান্ডে, এবং জেলে নিয়ে গিয়ে তারা 6টি মাস আমাকে সলিটারি কনফাইন্ড রিমান্ডে রাখে, মানে নিঃসঙ্গ আবদ্ধতা। আমার সাথে কাউকে কথা বলতে দেওয়া হতো না। অন্য বন্দিরা, তাদের কেস কার্ড ছিল, তারা কিনে খেতে পারতো ভালো মন্দ, কিন্তু আমার সেই সুযোগটি ছিল না। আমার বাবা মার সাথে 1 মাস পর সাক্ষাৎ করতো, তাও আবার ডিজিএফআই, এনএসআই, এসবি তারা ওখানে থাকতো যে আমি কি কথা বলি, রাজনৈতিক কোনো আলাপ আলোচনা করি কিনা। এবং আমাকে রাখা হয়েছিল নিচে নিচতলার একটা রুমে, যেখানে অন্ধকার, দুর্গন্ধ, ময়লা, মশা, যে সেখানে ঘুমানোর কোনো সুযোগ নাই শান্তিতে। আমি একটি রাত সেখানে ঘুমাতে পারি নাই। মানে এইটার ফলাফলই হচ্ছে 1-1.5 মাস পরে একটা লোক পাগল হয়ে যাবে, অথবা সে নিজে নিজে সুইসাইড করবে। তা আপনাদের দয়া আমি বেঁচে আছি। সেই সময়ও অফার করা হয়েছিল আমার বাবার মাধ্যমে যে আমার মামলা তুলে নেওয়া হবে, আমাকে এমপি বানিয়ে দেওয়া হবে, আমাকে টাকা দেওয়া হবে। আমার পার্টিকেও এরকম অফার করেছিল। আমি কিন্তু সেই অফারে রাজি হই নাই। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই ভালোবাসা বা যে বিশ্বাসের জায়গা থেকে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল, সেই বিশ্বাস এবং ম্যান্ডেটের জায়গা কিন্তু আমরা ধরে রেখেছি। সামনে যে ডাকসু নির্বাচন আসছে, আমরা প্রত্যাশা রাখি আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করব। প্রত্যেকটা হলে প্রত্যেকটা আপনার হচ্ছে ডিপার্টমেন্টে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করব। সর্বোপরি ছাত্র সমাজ এবং দেশের জন্য আমরা কাজ করছি, এবং আমরা আরও কাজ করব শিক্ষার্থীদের সাথে থেকে, শিক্ষার্থীদের পাশে থেকে।